জাহিদকে ধন্যবাদ জানাই। এর খাতোয়ারি আলোচনা করবার সময় বা সুযোগ, এর থেকে সেলিয়েন্ট ফিচার যেগুলো গুরুত্বপূর্ণ যে কথাগুলো মনে করি, নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি। নৈতিকতার প্রশ্নটা আসছে কেন? আপনি ক্ষমতায় আছেন, আপনি তো জনগণের ম্যান্ডেটে ভোটে আপনি ক্ষমতায় নাই। তো যে সরকার জনগণের ভোটে বা সমর্থনে পপুলার ম্যান্ডেটে ক্ষমতায় নাই, সেই সরকারের জনগণের উপরে কোনো কর আরোপ করা, কোনো ট্যাক্স আরোপ করা তার কোনো নৈতিক কোনো অধিকার থাকে না। ডক্টর জাহিদ এখানে উল্লেখ করেছিলেন, আমেরিকায় যখন সিভিল ওয়ারের পরপর যখন মার্কিনিরা যখন তারা তাদের আইনি প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব দাবি করেছিলেন, ব্রিটিশরা সেটা অস্বীকার তারা করছিলেন। মার্কিনিরা তখনই বলছিলেন, যদি আমার প্রতিনিধিত্ব না থাকে সরকার বা রাষ্ট্র পরিচালনায়, তাহলে তো আমার ট্যাক্স দেবার কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে এই প্রশ্নটা ইতিমধ্যে আমরা নানা পর্যায়ে এটাকে আমরা উত্থাপন করেছি যে নো ট্যাক্স উইদাউট রিপ্রেজেন্টেশন। যে সরকারের মানুষের সমর্থন নাই, ভোট নাই, ম্যান্ডেট নাই, সেই সরকারের প্রকারান্তরে বাজেট দেবার যে পলিটিক্যাল অথরিটি, তার যে রাজনৈতিক ক্ষমতা বা তার যে নৈতিক তার যে ক্ষমতা, সেটা পর্যন্ত বাস্তবিক সরকারের নাই। তারপরে তারা একটা বাজেট দিয়েছেন, বাজেটের চেহারা খুবই পরিষ্কার। সরকার যাদের ভরসায় তারা এখনো পর্যন্ত ক্ষমতায় টিকে আছেন, সরকার প্রকারান্তরে তাদের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের পক্ষে যে এই বাজেট দেওয়া হয়েছে, আমরা ঘাটতি বাজেট আলোচনা হয়েছে, 2,56,000 কোটি টাকার উপরে এখানে ঘাটতি বাজেট। আপনাকে এই বছরই শুধুমাত্র ঋণের শোধ পরিশোধ করতে হবে 1,14 কোটি টাকার উপরে, আর আপনাকে 100 লক্ষ কোটি টাকার উপরে আপনাকে ঋণ সংগ্রহ করতে হবে। ব্যাংকগুলোতে তারল্য সংকট, ব্যাংকে অনেকগুলো ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, চেক বাউন্স হয়ে যাচ্ছে, তারা টাকা দিতে পারছে না তারা। সেখানে আপনি আবার ব্যাংক থেকে ধার করবেন, বাস্তবে সেই সুযোগ পর্যন্ত অনেক ক্ষেত্রে নাই। সঞ্চয়পত্রের উপরও নাকি সরকার হাত দেবে, সঞ্চয়পত্রের যে সুদ এবং এগুলোর ক্ষেত্রে সে। তো এরকম একটা ভয়াবহ একটা পিকচার, সেটা আমরা দেখছি আমরা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দেখবেন যে তাহলে তারা চলবে কীভাবে। খুবই অনিশ্চিত। তারা 8 লক্ষ কোটি টাকার যে বাজেটটা তারা যেটা দিয়েছেন, সবচেয়ে বেশি বরাদ্দ 56,000 কোটি টাকা জনপ্রশাসন খাতে। এরকম একটা দুর্যোগের দিনে যখন সংসার চলে না, মানুষের হাঁড়ি চলে না, বিনিয়োগ নেই, কর্মসংস্থানের ঘাটতি, জাহিদ এখানে উল্লেখ করলেন, যখন মানুষ একদিনের পর আরেক দিনের খাবার যখন অনিশ্চিত অবস্থা, যখন ব্যয় সংকোচ করা দরকার, তখন রাজস্ব বাজেট হচ্ছে সবচেয়ে বেশি একটা একক সেক্টর হিসাবে 56,000 কোটি টাকার উপরে। তো এরকম একটা দুর্দিনে এই শ্বেত হাতি পালার দরকারটা কি? এখানে অনেকগুলো ক্ষেত্রে তো আপনারা তো খরচটা কমিয়ে আনার সুযোগ ছিল, কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী, এটা আপনারা জানেন। সামরিক খাতের বাজেট কমেনি, বরঞ্চ এরকম একটা প্রেক্ষিতে এই বাজেট নিয়ে আপনি কি আলোচনা করবেন? বাজেট নিয়ে যত আলোচনা জুন মাসের 30শে জুনের মধ্যে, 30শে জুনের পরে, এটা নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, 30শে জুনের পরে বাজেট নিয়ে কোনো আলোচনা নেই। এমনকি আমি নিজে অর্থনীতির ছাত্র হওয়ার পরেও সারা বছর মাঝে মধ্যে খোঁজখবর রাখি, হয়তো বাজেটের দিন আগে বা পরে এই মাসটা কিছু খোঁজখবর রাখি, কিন্তু কোথাও কোনো আলোচনা নাই। পৃথিবীর বহু দেশে বাজেটগুলো 3 মাস 4 মাস পরে পর্যালোচনা হয়, মধ্যবর্তীকালে পর্যালোচনা হয় বাজেট বাস্তবায়নটা কোন পর্যায়ে আসছে। আর 30শে জুন ফাইনালি যে বাজেটটা পাস হয়, বাস্তবে পরবর্তী অর্থ বছরে যে বাজেট কার্যকারী হয়, পাস হওয়া বাজেটের সাথে অধিকাংশ ক্ষেত্রে তার কোনো মিল থাকে না, তার কোনো সঙ্গতি থাকে না। কেউ আমরা কোনো খবরও রাখি না। সরকার নানা অধ্যাদেশ জারি করে
এসআরও দিয়ে এক খাতের টাকা আরেক খাতে, বাজেটে একটা স্বস্তি হবে। বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো একটা স্বস্তির কোনো খবর আছে? মানুষের উদ্বেগ কমানোর কোনো নমুনা আছে? কোথাও কোনো নমুনার কোনো কিছু নাই। ফলে দুর্বৃত্ত মাফিয়াদের এই বাজেট, গণপ্রতিনিধিত্বহীন এই সরকারি বাজেট জনগণের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য না। সুতরাং সেই জায়গা থেকে এই কথাটা বলাই শেষ কথা না। সুতরাং এরকম একটা দুর্বৃত্ত সরকার যতদিন থাকবে আমাদের দুর্ভোগ, দুর্গতি, দুর্দশা তত বেশি বাড়তে থাকবে। চলেন রাজনৈতিকভাবে আমাদের যে কাজগুলো আছে কত ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি সেই কাজগুলো করতে পারি, তাহলে সম্ভবত বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমরা তৈরি করতে পারবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দন।